আমাদের এই কোর্সের নাম হচ্ছে ফিনান্সিয়াল অপারেশন। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আসলে হচ্ছে ফর এক্সটার্নাল রিপোর্টিং। কোম্পানিকে আইএস আইএফআরএস মেনটেন করে রিপোর্ট তৈরি করতে হয়, এবং এটার আইএস হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আর বাংলাদেশের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলোকে বলা হয় BAS, বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আসলে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডগুলো আছে ওগুলোকে কপি পেস্ট করে আইয়ের জায়গাতে বি লাগাই দিয়েছে, বাংলাদেশ আর কিচ্ছু করে নাই। ইন্টারন্যাশনাল কথাগুলোকে তুলে দিয়ে বাংলাদেশ লিখে দিচ্ছে, এই হলো BAS। আর IFRS হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, এগুলো থিওরি শিটে পাবেন। BFRS তাহলে কী হবে? বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। আর আরেকটা টার্মের নাম মাঝে মাঝে পাবেন, গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। পরীক্ষা হলে শর্ট নোট লিখতে বললে এগুলো বলতে কি বুঝো? পূর্ণরূপ লেখ। আচ্ছা, এখন আমরা যেহেতু এই ফোন কোর্সটা করব, এর এরিয়ার মধ্যে আসলে কি কি আছে, আমাকে কত দূর পর্যন্ত দৌড়াতে হবে, কোন কোন চ্যাপ্টারে বেশি এমফাসিস করতে হবে, আসলে কোর্সটা এমনভাবে করা যে পুরো কোর্স সিলেবাস টপিক্সই আপনাকে থরলি পড়তে হবে, কিন্তু আসলে কোন চ্যাপ্টার কী কারণে পড়ছেন সেটা আপনার কাছে ক্লিয়ার হইতে হবে, যে আসলে কী কারণে কোন চ্যাপ্টার পড়ছে। তো দেখেন, আমি পুরো কোর্সটাকে 4টা ভাগে ভাগ করছি। প্রথমে নাম দিচ্ছি হলো থিওরি, চ্যাপ্টার 8, 9, 10, 11। এই 4টা চ্যাপ্টার 100% থিওরি। তো আপনার প্রথমে কাজ হলো, সামনে ঈদের ছুটি পড়ে যাবে না, আপনি 4টা চ্যাপ্টার ধোঁয়ায় পরে শেষ করে ফেলেন। আচ্ছা, 2 কি লিখছি? ফিনান্সিয়াল স্টেটমেন্ট। প্রত্যেকটা পরীক্ষাতে 25 মার্কের একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট থাকবে। কত মার্কের? 25 মার্কের একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট থাকবে। লেখার দরকার নয়, আমি পরে আলাদাভাবে মানবন্টন করে দিব। কিন্তু সমস্যা হলো যে আপনারা অনার্সে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো করছেন, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ওগুলো ভেরি মাচ অর্ডিনারি লেভেল। আপনারা অনার্সে যেগুলো করছেন ওগুলো আমাদের এখানে, আপনারা যে G1টা এক্সামশন পাইছেন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ওখানে ওই স্ট্যান্ডার্ডের অঙ্ক আসে। তো এখানে আরও অ্যাডভান্স লেভেলের অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট যোগ হবে। তো এখানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট যদি পরীক্ষায় আপনি কাছাকাছি যেতে পারেন, মেলাতে না পারলেও, তাহলে আপনি পাশ করে বেরিয়ে যাবেন, বাকি চ্যাপ্টারগুলোতে আপনাকে ধরতে পারবে না। এখানে সবচেয়ে বড় থ্রেট হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে আমি আপনাদের কোর্স শুরু করব, এবং এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে আমি আপনাদের লাস্ট ক্লাস নেব, মাঝখানে পুরো কোর্স শেষ হয়ে যাবে। মানে এটা পড়া টু বি কন্টিনিউ। প্রথমে আরেকটা কথা বলবো, এই যে দেখেন ফিনান্সিয়াল স্টেটমেন্টের আন্ডারে আমি বেশ কিছু চ্যাপ্টারের নাম লিখে রাখছি। আসলে এই চ্যাপ্টারগুলো যদি আপনি নিয়মগুলো ভালো করে অ্যাবজর্ব করেন, তবেই আপনি ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে কোনো অ্যাডজাস্টমেন্ট পারবেন, আদারওয়াইজ পারবেন না। তাহলে এই যে ছোট চ্যাপ্টারগুলো, এগুলো কী কী কাজে লাগবে? প্রথম কথা, ফিনান্সিয়াল স্টেটমেন্টকে কনফার্ম করার জন্য নলেজগুলো ম্যান্ডেটরি। আর দ্বিতীয় কথা, আমাদের পরীক্ষা হলে তো প্রশ্ন 3টা পার্টে হয়। পার্ট এ অতি সংক্ষিপ্ত, এটা কি অতি সংক্ষিপ্ত, এখানে পরীক্ষায় থাকে হচ্ছে 8টা কোশ্চেন, 2.5 করে, তাহলে কত মার্ক? 20 মার্ক। এখানে কিছু থাকতে পারে ছোটো ছোটো কোশ্চেন এর উপরে। আচ্ছা, পার্ট বি হলো সংক্ষিপ্ত, এখানে 6টা কোশ্চেন থাকে, 5 মার্ক করে, তাহলে কত মার্ক? 30। দেখা যায় যে এই কয়টা চ্যাপ্টারের মধ্যে 2-3টা এখানে, হয়তো এখান থেকে 2টা, এই যে থিওরির এখান থেকে 2টা, টেক্সট থেকে কখনো 1টা কখনো 2টা, এই দিয়ে দেখা যায় এখানে 6টা কোশ্চেন কাভার করে। এই জন্য আলটিমেটলি পুরো কোর্সটাই করতে হয়। তো যাই হোক, শুধু এই অংশটার কথা বলছিলাম, যেটা প্রথম কথা হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমাকে কনফার্ম করার জন্য এই চ্যাপ্টারগুলোর উপর ক্লিয়ার নলেজ লাগবে। 2, পার্ট এতে সংক্ষিপ্ত কোশ্চেন আকারে এখান থেকে হতে পারে, এবং পার্ট বিতেও সংক্ষিপ্ত কোশ্চেন আকারে এখান থেকে 2 বা 3টা হতে পারে। আচ্ছা, ফিনান্সিয়াল স্টেটমেন্ট পারফেক্টলি পারার জন্য কী কী চ্যাপ্টার আপনাকে ভালো জানতে হবে, যেটা বলতে চাইছিলাম। এখানে ফার্স্ট আছে হলো চ্যাপ্টার 7, ওরা অন্য নাম দিয়েছে চ্যাপ্টারটা, তো আমি নাম দিয়েছি হলো বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আসলে আপনি অনার্সে যে স্ট্যান্ডার্ড শিখে আসছেন সেটাকে IS অনুযায়ী ফরম্যাটে দিলে কী হয়, এটা আসলে অনার্স স্ট্যান্ডার্ডটাই, শুধু খোলসটা বদলাই দিচ্ছে, প্রেজেন্টেশনটা বদলাই দিচ্ছে। দেন এরপরে দিচ্ছি চ্যাপ্টার 18, কনস্ট্রাকশন কন্ট্রাক্ট।
কারণ আমরা যে কন্ট্রাক্টগুলো নিই, কোনোটা 4 বছরে, কোনোটা 5 বছরে কমপ্লিট হয়। মনে করেন একটা কন্ট্রাক্টের মাত্র 3 বছর হয়েছে, তার পুরো কাজ তো শেষ হয় নাই। সেক্ষেত্রে আমি ইনকাম স্টেটমেন্টে কতটুকু রেভিনিউ দেখাবো, কতটুকু কস্ট দেখাবো, কতটুকু প্রফিট দেখাবো, অঙ্কের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিতে পারে না। একটা 5 লাখ টাকার কন্ট্রাক্ট, সেটা 3 বছর কমপ্লিট হয়েছে, কিছু ইনফরমেশন দিয়ে দিল। এখন আপনি কতটুকু ইনকাম স্টেটমেন্টে দেখাবেন, কতটুকু ব্যালেন্স শিটে দেখাবেন। অ্যাডজাস্টমেন্ট মানে তো এই যে ইনকাম স্টেটমেন্টে কতটুকু দেখাবো, ব্যালেন্স শিটে কতটুকু দেখাবো। আমি যদি কন্ট্রাক্টের নিয়ম না জানি, তাহলে কি আমি এটা পারবো না। তো কন্ট্রাক্টের নিয়ম আছে হলো আপনার বেসিক্যালি আপনি যে কস্ট বা প্রফিট কতটুকু রিকগনাইজ করবেন বা রেকর্ড করবেন, এটা দুটো মেথড আছে। একটা হলো কস্টের ভিত্তিতে, যে কতটুকু খরচ হয়েছে তার ভিত্তিতে, আর একটা হলো ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড বেসিস, যে আপনি যতটুকু কাজ করছেন তার মধ্যে কতটুকুর ভ্যালু সার্টিফাই হয়েছে। সার্টিফাই হওয়া মানে কি, সত্যায়িত হয়েছে। তো দুটো মেথড আছে, একটা কি কস্ট বেসিস, আর একটা হচ্ছে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড বেসিস। আচ্ছা, সব কন্ট্রাক্টেই যে লাভ হবে এমন কোনো কথা নাই। লস মেকিং কন্ট্রাক্টও হতে পারে, কন্ট্রাক্টে লসও আসতে পারে। লস আসলে আপনি কীভাবে ট্রিটমেন্ট করবেন, এর রিলেটেড আর একটা নিয়ম আছে। তো মোটামুটি কন্ট্রাক্টে এতটুকুই। কন্ট্রাক্টের বেসিকটা খুব ছোটো, আপনি একবার চ্যাপ্টারে রিডিং দিলে পারবেন, ওটা করেন কিচ্ছু না। জাস্ট থ্রোলে একবার রিডিং দেবেন, দেখবেন যে কন্ট্রাক্ট খুব ইজি একটা চ্যাপ্টার। বাট আপনি নিয়ম জানা না থাকলে আপনি অ্যাডজাস্টমেন্ট পারবেন না। আচ্ছা, এটা হলো চ্যাপ্টার নাম্বার 18। এরপরে চ্যাপ্টারের নাম দিচ্ছি হলো লিজ অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। লিজ কয় ধরনের? 2 ধরনের না বেসিক্যালি, অপারেটিং লিজ আর ফিনান্স লিজ। একই ব্যাপার, যে অপারেটিং লিজের সময় আমি ইনকাম স্টেটমেন্টে কী দেখাবো, ব্যালেন্স শিটে কী দেখাবো। ফিনান্স লিজের সময় আমি ইনকাম স্টেটমেন্টে কী দেখাবো, ব্যালেন্স শিটে কী দেখাবো। ফিনান্সিয়াল লিজের ক্ষেত্রে আপনি একটা মেশিন লিজ নিচ্ছেন, সেই মেশিনটাকে অ্যাসেট হিসেবে ট্রিট করে ব্যালেন্স শিটে মেশিনকে দেখানো হয় এবং তার এগেনস্টে ডিপ্রিসিয়েশনও দেখানো হয়। অপারেটিং লিজে কিন্তু মেশিনটাকে দেখানো হয় না, তার ডিপ্রিসিয়েশনও দেখানো হয় না। এরকম সূক্ষ্ম কিছু পার্থক্য আছে, যেটা আপনি লিজের নিয়মগুলো দেখলে আপনি জানবেন, এছাড়া জানবেন না। আবার লিজের ওখানে যে ইন্টারেস্ট, যেটা এখন দেখা গেল যে আমি একটা মেশিন না কিনে লিজ নিলাম, মেশিনটা কিনলে 2 লাখ টাকা লাগতো, কিন্তু লিজ নেওয়ার জন্য আমার 5 বছরে 2.5 লাখ টাকা লাগবে। তো কত টাকা বাড়তি টাকা? 50,000। এটুকুকে বলা হয় ফিনান্স চার্জ। এই টাকাটাকে প্রত্যেকটা বছরে আমি কিসের ভিত্তিতে ভাগ করব? এখানে 2 ধরনের ভিত্তি আপনার বইয়ে বলে দেওয়া আছে। একটা বলা আছে হলো অ্যাকচুয়ারিয়াল মেথড, আর একটা বলা আছে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। তো যাই হোক, লিজের ক্ষেত্রে তো আমার অপারেটিং লিজ, ফিনান্স লিজ, আর ওই ফিনান্স চার্জ বা ইন্টারেস্টের টাকাটা ভাগ করার মেথড আছে। এর বেশি কিছু নাই। আমার নিতে হবে কি, কীভাবে ইন্টারেস্ট ভাগ করব, ইনকাম স্টেটমেন্টে কতটুকু দেখাবো, ব্যালেন্স শিটে কতটুকু দেখাবো, লিজ শেষ। ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বলতে শেয়ার, যে কমন শেয়ার, প্রিফারেন্স শেয়ার, মার্কেট থেকে কোম্পানি শেয়ার কিনে নেয় না, ট্রেজারি শেয়ার, রাইট শেয়ার ইস্যু করে, স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার দেয়। এগুলো জার্নাল কীভাবে হবে, ব্যালেন্স শিটে কীভাবে দেখাতে হবে। আসলে তো জার্নাল অনুযায়ী যে কোনো কিছু ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিটে যায়। তাহলে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অংশে আপনাকে কী দেখাচ্ছে, শেয়ার, প্রিফারেন্স শেয়ার আর কমন শেয়ার বা ইকুইটি শেয়ার নিয়ে আলোচনা করছে। তো শেয়ার রিলেটেড অ্যাডজাস্টমেন্ট আসে। এই জিনিসগুলো আবার দেখা যায় ক্যাশ ফ্লো করতে গেলেও লাগে। আচ্ছা, নেক্সট হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। আমি পাশে লিখছি ডিপ্রিসিয়েশন, অনার্স হয়তো আপনি ডিপ্রিসিয়েশন চ্যাপ্টার নামে করছেন। এর মধ্যে আসলে অ্যাসেট কয় ধরনের? অ্যাসেট হলো 2 ধরনের, একটা হলো কারেন্ট আর একটা নন কারেন্ট। তো নন কারেন্টের মধ্যে আছে কিছু হলো ফিক্সড অ্যাসেট, যেমন মেশিন, এগুলো ডিপ্রিসিয়েশন হয়। ল্যান্ডে ডিপ্রিসিয়েশন হয় না। আর কিছু আছে ইনটেনজিবল অ্যাসেট, অদৃশ্য সম্পদ। আবার কিছু আছে ন্যাচারাল রিসোর্স, প্রাকৃতিক সম্পদ। ফিক্সড অ্যাসেটগুলোর জন্য কি হয়, ডিপ্রিসিয়েশন চার্জ করা হয়। ইনটেনজিবল অ্যাসেটের জন্য অ্যামortization, ন্যাচারাল রিসোর্স ও প্রাকৃতিক সম্পদের জন্য ডিপ্লেশন। আচ্ছা, আবার কোম্পানি যে প্রোডাক্ট ডেভেলপ করে, ডেভেলপ করার আগে কী করতে হয়, রিসার্চ করে না, ডেভেলপমেন্ট করে না, এই খাতে বিভিন্ন খরচ হয় না, আগে রিসার্চ করে, রিসার্চ সফল হলে তারপর নয় প্রোডাক্টটা ডেভেলপ করে। তো রিসার্চ এবং ডেভেলপমেন্টের নিয়মগুলো কী কী? রিসার্চটা ইনকাম স্টেটমেন্টে খরচ হিসেবে দেখানো হয়, আর ডেভেলপমেন্ট কস্টের মধ্যে কতটুকু ব্যালেন্স শিটে দেখাতে হয়, কতটুকু ইনকাম স্টেটমেন্টে দেখাতে হয়, এ রিলেটেডও কিছু নিয়ম আপনি পড়তে গেলে শিখবেন। তারপরে অ্যাসেটের মার্কেট ভ্যালু অনেক সময় কমে যায় না, বাড়ে কমে, তো এটাকে অ্যাডজাস্ট করার নিয়মটাকে বলা হয় রিভ্যালুয়েশন, পুনর্মূল্যায়ন।
আবার একটা অ্যাসেট কিনছি 3 বছর পরে সেল করে দিই, বা একটা মডেল চেঞ্জ করে আর একটা নতুন মডেল নিয়ে আসি। এই জিনিসগুলোর অ্যাকাউন্টিংও পাবো আমরা চ্যাপ্টার 13-তে। আচ্ছা, চ্যাপ্টার 14তে কী পাবো? চ্যাপ্টার 14 নাম দিচ্ছে হলো নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল। মনে করেন একটা মেশিন আছে ফ্যাক্টরিতে, ম্যানেজমেন্ট ডিসিশন নিচ্ছে যে 9 মাস পরে এটাকে সেল করে দিব। কয় মাস পরে সেল করে দেবো? 9 মাস পরে। তাহলে কি ডিসিশন নিয়ে ফেলছে অ্যাসেটটা সেল করে দেওয়া হবে। তো যখন ডিসিশন হয়ে যায় যে 1 বছরের মধ্যে অ্যাসেটটা সেল করে দেবো, তখন তাকে বলা হয় নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, সেলের জন্য রেখে দেওয়া হয়েছে। তো যে বছর সেল করার ডিসিশন নেওয়া হয় সে বছর ওই অ্যাসেটের উপরে ডিপ্রিসিয়েশন দেখাতে হয় না, এবং ওটা কারেন্ট অ্যাসেট হিসাবে ব্যালেন্স শিটে দেখাতে হয়। এটা যখন ওই চ্যাপ্টার করাবো তখন আপনার এটা ক্লিয়ার হবে। আচ্ছা, এরপরে কি বলছে? ডিসকন্টিনিউড অপারেশন। এ তো বললাম যে ম্যানেজমেন্ট ডিসিশন নিছে যে অ্যাসেট সেল করে দিবে। এরকম কোম্পানির 5টা বিজনেস আছে, ম্যানেজমেন্ট ডিসিশন নিছে যে আমার 5টা বিজনেসের মধ্যে বিজনেসটা আমরা সেল করে দেবো, কারণ কি ওটা লস হচ্ছে, এবং এটা 1 বছরের মধ্যে সেল করে দেবো। তাহলে যখন ডিসিশন হয়ে যায় যে আমরা 1 বছরের মধ্যে একটা অ্যাসেট সেল করে দেবো বা একটা অপারেশনকে সেল করে দেবো, তখন ওটার হিসাবটা আলাদাভাবে করতে হয়। এটার জন্য অ্যাকাউন্টিং কিছু আলাদা নিয়ম আছে। এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে। এটা চ্যাপ্টার 14তে শিখবেন। চ্যাপ্টার 16 ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সটা কীরকম? ধরেন যে আপনি এবছরে ট্যাক্স দিচ্ছেন হলো 100 টাকা, কিন্তু আপনার ট্যাক্স দেওয়া উচিত ছিল 120 টাকা। পরে অ্যাকচুয়ালি হিসাব করে দেখা গেছে আপনি ট্যাক্স কম দিয়ে ফেলছেন। কত টাকা কম দিচ্ছেন? 20 টাকা। তাহলে কম দিচ্ছেন মানে কি? উইল বি পেইড ইন ফিউচার। যেটুকু আপনি কম দিচ্ছেন এটা আপনার লাইবিলিটি না? তো যেটুকু আপনি ভবিষ্যতে দিবেন, ভবিষ্যতের অংশকে বলা হয় ডেফার্ড ট্যাক্স। ট্যাক্সের কয়টা অংশ? 2টা। একটা হলো কারেন্ট ট্যাক্স আর একটা হচ্ছে ডেফার্ড ট্যাক্স। কারেন্ট ট্যাক্স হলো যেটা দিয়ে দিচ্ছি, আর যেটুকু বাকি আছে 20 টাকা ফিউচারে দিব, সেটা হলো ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। তো ট্যাক্স 2 ধরনের, একটা হলো কারেন্ট ট্যাক্স আর একটা হচ্ছে ডেফার্ড ট্যাক্স। তো ডেফার্ড ট্যাক্সটা আবার 2 রকম হইতে পারে, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। আমি যদি কারেন্ট সময়ে যে ট্যাক্স কম দিয়ে থাকি তাহলে ফিউচারে বেশি দিতে হবে, দিস ইজ ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। আর যদি বেশি ট্যাক্স দিয়ে থাকি তো ভবিষ্যতে ট্যাক্স কম দেবো, তো এটা আমার জন্য অ্যাসেট। তো এই জিনিসগুলো শেখাবে হলো ইনকাম ট্যাক্স চ্যাপ্টারে। তো এখান থেকে আপনি যেটা শিখবেন কারেন্ট ট্যাক্স লাইবিলিটি, যে কারেন্ট ট্যাক্স যেটা এটা তো ইনকাম স্টেটমেন্টে কারেন্ট লাইবিলিটি হিসেবে দেখানো হয়। ডেফার্ড ট্যাক্স অ্যাসেট যেটা, অ্যাসেটটা অ্যাসেট সেকশনে দেখাতে হবে। আর ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি যেটা, এটা তো 1 বছরের পরে দেবো, এটা নন কারেন্ট লাইবিলিটিদের মধ্যে দেখাতে হবে। তো এই নিয়মগুলো এখানে না পড়লে তো আমি ক্লিয়ার হবো না। আমি বড় একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যখন পরীক্ষায় দিবে তার মধ্যে এর মধ্যে কিছু না কিছু নিয়ম থাকবেই। আচ্ছা, তারপরে কি বলছে যে ইনভেন্টরি চেঞ্জ ইন পলিসি। আচ্ছা, এটা হলো চ্যাপ্টার 12 আর 15। এখানে আসলে খুচরা কিছু টুকিটাকে নিয়ম আছে, আমি জাস্ট 2টার নাম ওদের মধ্যে প্রতিনিধি হিসাবে দিচ্ছি। যে ইনভেন্টরির ক্ষেত্রে অনেক সময় থাকে যে এই কলমটার কস্ট হচ্ছে 100 টাকা, কিন্তু মার্কেট প্রাইস এখন 80 টাকা। তাহলে আমি রেকর্ড করবো কোনটাতে? 80 টাকাতে। লর অফ কস্ট অফ মার্কেট। আবার কোম্পানি এখন স্ট্রেট লাইন মেথড ফলো করছে ডিপ্রিসিয়েশনে। ম্যানেজমেন্ট ডিসিশন নিল যে গত বছর পর্যন্ত স্ট্রেট লাইন মেথড ফলো করছে, এখন থেকে আমরা ডিক্লাইন ব্যালেন্স মেথড ফলো করবো। তাহলে কি মেথড চেঞ্জ করে ফেললো। তো মেথড চেঞ্জ করলে তার অ্যাডজাস্টমেন্টগুলো কীভাবে হবে? যে চেঞ্জ ইন মেথড। আবার কোম্পানি তার পলিসিও চেঞ্জ করে ফেলতে পারে, পলিসি চেঞ্জ করতে পারে না? তো পলিসি চেঞ্জ করলে বলা হবে চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি। তো এই জিনিসগুলো আসবে চ্যাপ্টার 12 এবং 15-তে। এই হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড সর্বোচ্চ এক্সেপশনাল অ্যাডজাস্টমেন্ট, যেগুলো আপনি অনার্সে পড়েন নাই। আর অনার্সে তো সাধারণ বকেয়া বা এই ধরনের তো আপনি অনেক অ্যাডজাস্টমেন্ট করছেন, ওগুলোর কথা এখানে তুলে না, ওগুলো আপনি এই চ্যাপ্টারের মধ্যে চলে আসবে। তো এই চ্যাপ্টার থেকে মাস 25 থাকবে, এবং আপনি যদি F1 এই পরীক্ষায় পাস করতে চান তে অংশে আপনাকে হাফেজ হতে হবে, প্রচুর সময় দিতে হবে জায়গাটাতে। আচ্ছা, এর বাইরে যেটা থাকে কনসলিডেশন নামে একটা জিনিস আছে, যে গ্রুপ 2টা কোম্পানি মিলে একটা রেজাল্ট দাঁড় করা। তো এটা হলো চ্যাপ্টার 3, 4, 5, 6। আর আপনার আরেকটা চ্যাপ্টার আছে প্রিন্সিপালস অফ বিজনেস ট্যাক্সেশন। এখানে পরীক্ষাতে স্যালারির উপরে কত টাকা ট্যাক্স দিতে হবে, বা ভ্যাট কেমন হবে,
ক্যাপিটাল গেইন ট্যাক্স, এই ধরনের কিছু ছোটো ছোটো অঙ্ক 5-6 মার্কের, এগুলো আসলে পার্ট বি এ থাকে। কোথায় থাকে? পার্ট বিতে। আর একটা জিনিস লেখে নাই, সেটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, চ্যাপ্টার 19। ওটা একটু এরিয়া তো বাড়বে, চিন্তার এরিয়া বাড়বে না, লিস্ট ঢুকে যাবে না। আচ্ছা, তো এই যে এরপরে তো পার্ট সি, আমি কি বলছি যে প্রশ্নের আসলে মানমণ্ডল এখানে 3 ভাগে হয় প্রশ্ন আইসিএমএতে F1। প্রথমটা হলো পার্ট এ, অতি সংক্ষিপ্ত, এখানে 8টা প্রশ্ন থাকে, 2.5 মার্ক করে, খুব ছোট ছোট করে লিখতে হয়, এটা বিভিন্ন চ্যাপ্টার থেকে থাকে। এরপর পার্ট বি হলো সংক্ষিপ্ত, এটা হচ্ছে 6টা কোশ্চেন থাকে, 5টা লিখতে হয়। পার্ট এ পার্ট বির মধ্যে কিছু থিওরি থাকে, আর ওই যে কিছু ছোট ছোট অঙ্ক থাকে, যেগুলো ছোট ছোট চ্যাপ্টারের কিছু অঙ্ক থাকে। আচ্ছা, পার্ট সি, পার্ট সিতে 2টা অঙ্ক করতে হয়, এটা হলো বিশদ, 2টা কোশ্চেন থাকে, 25 মার্ক করে, এটা 50। আচ্ছা, হ্যাঁ, তো এর মধ্যে এই 50-এর মধ্যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট 25 মার্ক ফিক্সড, বাকি 25 কখনো দেখবেন কনসলিডেশন 25 দিচ্ছে, কখনো দেখবেন ক্যাশ ফ্লো 25 দিচ্ছে, আবার একটু দুষ্টু এক্সামিনার হলে 2টা ছোট ছোট ক্যাশ ফ্লো এবং কনসলিডেশন দিয়ে দিবে, পিচ্ছি পিচ্ছি, হয়তো কনসলিডেশন একটা পার্ট দিল, ক্যাশ ফ্লো দিয়ে বললো যে অপারেটিং অ্যাক্টিভিটিসটা করো। তার মানে কনসলিডেশন, ক্যাশ ফ্লো আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই 3 চ্যাপ্টারের মধ্যে আপনার 50 ফিক্সড। আপনি তো আরে ভাই 3 চ্যাপ্টার করলে আমি 50, কিন্তু এই 3 চ্যাপ্টারের জন্য তো আপনাকে এই চ্যাপ্টারগুলো বুঝতে হবে, না হলে হবে না। জেসমিন।